বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের অর্থাৎ কেমিস্ট্রি বইয়ের ষষ্ঠ অধ্যায় দ্যাট মিনস মূলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2024 এর সিকিউরিটি সমাধান করাবো। তো এই অধ্যায়ের অঙ্কগুলো একটু কমপ্লেক্স, কারণ এখান থেকে বিভিন্ন রকমভাবে তোমাকে প্রশ্ন করতে পারি। এখান থেকে বিভিন্ন পরমাণু সংখ্যা বের করতে বলতে পারি, অথবা অনুসংখ্যা, অথবা মূলের সংখ্যা, আয়তন, গণমাত্রা, এখান থেকে অনেক অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা যায়। তো এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার সময় তোমরা অবশ্যই এই অধ্যায়ের যতগুলো বেসিক থিম আছে এগুলো ভালোভাবে বুঝে তারপর অঙ্কগুলো সমাধান করবে। কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই তোমাকে বেসিক স্ট্রং থাকা লাগবে। যদি বেসিক কোনো স্টুডেন্টে ভালো থাকে তাহলে সেই অধ্যায়ের অঙ্কগুলো সহজে করতে পারবে। তো এখানে দেখো আমি এখন অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো। আশা করি ইনশাল্লাহ অবশ্যই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো এখন প্রশ্নটি আমাকে কি বলেছে। দেখো এখানে বলেছে যে এম একটি যৌগে, কি বলছে যে এম একটি যৌগে কার্বন এর পার্সেন্ট কত আছে 40%, তাই না? কার্বন পরমাণু কত আছে 40%, এবং হাইড্রোজেন কত আছে 6.67%, তাই তো? এবং অক্সিজেন বিদ্যমান, অর্থাৎ এখানে উদ্দীপকে এখানে তিনটা পরমাণু আছে, একটা হচ্ছে কত কার্বন, হাইড্রোজেন এবং অপরটা হচ্ছে অক্সিজেন। এই তিনটা পরমাণুর মধ্যে কার্বন এবং হাইড্রোজেনের তোমার যে শতকরা মানে এখানে কত পার্সেন্ট আছে তা দেওয়া আছে। কার্বন কত পার্সেন্ট, হাইড্রোজেন কত পার্সেন্ট তা এখানে দেওয়া আছে, কিন্তু অক্সিজেন এর পার্সেন্টটা আমার দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে। তো আমরা কিন্তু জানি যে যদি কোনো একটা পরমাণুর পার্সেন্টেজ মানে কতটুকু আছে তা দেওয়া না থাকে, তখন আমরা কী করি যে যতগুলা পরমাণুর মানে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে সবগুলা যোগ করে 100 থেকে এটা যোগফল বিয়োগ করে যা পাই ওইটা কি আমার যে পরমাণুর পার্সেন্টেজ দেওয়া নাই ওইটা হচ্ছে তার মান, তাই না? তো এখান থেকে অক্সিজেনের পার্সেন্টেজ দেওয়া নাই, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আর দেখো এখানে আমাকে তো প্রশ্নের মধ্যে কী বলছে, আমাকে প্রশ্নের মধ্যে বলছে যে এম যৌগটির, তো দেখো আমাকে প্রশ্নের মধ্যে কী বলছে এম যৌগটি আণবিক সংকেত নির্ণয় করো। তো আমরা জানি যে আণবিক সংকেত সমান সূত্র কি, আণবিক সংকেত ইজ ইকুয়াল টু স্থূল সংকেত ইন্টু এন, তাই না? যদি আমরা স্থূল সংকেতকে এন দিয়ে গুণ দিই, তাই তো, তা গুণ দিয়ে যা পাবো ওইটাই কি আমার, ওইটা হচ্ছে আণবিক সংকেত। তো এখন কি আমি যে এটার যে আণবিক সংকেত বের করবো, তো তোমরা দেখো ক্লাসটি। তো দেখো আমি এখন লিখতেছি যে গ নাম্বার, তাই না? তো লিখবো যে গ নাম্বার। দেখো এখানে আমাকে আণবিক সংকেত বের করতে বলছে। এখন এখানে কার্বন আছে কত 40%, তাই না? তো আমি এখানে লিখতেছি, দেখো যে সমাধান। দেখো এখানে কার্বন আছে কত 40%, তাই না? তো লিখবে যে দেওয়া আছে যে দেওয়া আছে কত কার্বন, তাই না? কার্বন কত আছে এখানে, যে কার্বন হচ্ছে আমার 40%, তাই তো? আচ্ছা, তারপরে এখানে কত আছে আমার হাইড্রোজেন, তাই না? যে হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 6.67 এত পার্সেন্ট। তাহলে এখানে কি অক্সিজেন দেওয়া আছে, এখানে কিন্তু অক্সিজেন এর পরিমাণটা দেওয়া নাই, এটা বের করতে হবে। তো লিখবে যে অতএব অক্সিজেন, তাই না? যে অক্সিজেন এটা তোমাকে বের করতে হবে, অক্সিজেন এর পরিমাণটা কত। তো অক্সিজেন মানে ও, তাহলে ও ইজ ইকুয়াল টু কত এখান থেকে দেখো কেমন বের করতে হয়, যে আমরা 100 থেকে ভালো করে বুঝিও যে আমরা 100 থেকে এই দুইটা যোগফল বিয়োগ দিব, তাই না? তার কথা 40 প্লাস 6.67, তাই তো? আচ্ছা, এখন দেখো কত আসে যে 100 মাইনাস 40 প্লাস 6.67। তো দেখো এখন কত আসে যে 100 মাইনাস ব্র্যাকেট 40 প্লাস 6.67 কত আসছে এখানে যে 53.33, তাই না? 53.33। তো লিখবে যে এটা এখানে 53, তাই না? তো 53.33
থ্রি থ্রি এত পার্সেন্ট কি আছে আমার, যে অক্সিজেন আছে। এখন যখন আমরা স্থূল সংকেত বের করি তখন কি করি, মানে যার যার মানে কোনো একটা পরমাণু যত পার্সেন্ট আছে, কোনো একটা পরমাণু যত পার্সেন্ট আছে এটাকে নিজ নিজ মানে ওই পরমাণুর পারমাণবিক ভর দিয়ে ভাগ দেয়, তাই না? তো এখন কি লিখবে যে প্রত্যেকটি মৌলকে তাদের নিজ নিজ পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করে পাই। তো লিখবে যে প্রত্যেকটি পরমাণুর পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ দিব, তাই না? যে পারমাণবিক সংখ্যা দিয়ে ভাগ করে পাই। সংখ্যা দিয়ে ভাগ, এই যেটা হচ্ছে ভাগ করি। তো এখন যদি ভাগ দিয়ে দেখো, এখানে ভাগ দিয়ে কত আসবে, আমি এখানে দেখাচ্ছি। এখন এখানে মনে হচ্ছে দেখা যাচ্ছে না, আমি এখানে করে দিচ্ছি, হ্যাঁ তোমরা দেখো। তাহলে এখন কি প্রত্যেকটা যে পরমাণু পরিমাণকে তার নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ দিবে। ও আচ্ছা, এখানে ভর হবে, হ্যাঁ এখানে ভর হবে যে পারমাণবিক ভর দিয়ে ভাগ করি। আচ্ছা এখন দেখো তো কত আসছে এখানে, কার্বন, তাই না? তো এখানে লিখবে যে কার্বন কত, কার্বন ইজ ইকুয়াল টু কত আছে কার্বন, যে 40, তাই না? যে 40 ডিভাইডেড বাই কার্বন এই বর্গ তো আমরা জানি না যে কত 12। তাহলে এখন ভাগ দাও, কত আছে ভাগ দিলে, যে 40 ভাগ 12, তাই তো? তো লিখবে যে 40 ভাগ 12 কত আসবে, যে 3.33। তো লিখবে যে 3.33। তারপরে কত হাইড্রোজেন, তাই না? তো হাইড্রোজেন ইজ ইকুয়াল টু কত আছে হাইড্রোজেন, 6.67। তো লিখবে 6.67 ডিভাইডেড বাই হাইড্রোজেন এর পারমাণবিক ভর কত 1, তাই না? তাহলে এখানে কত আসবে, এটা আসবে 6.67 আসবে। আচ্ছা তারপর আর কি আছে এখানে আমার, অক্সিজেন। তারপর কত অক্সিজেন কত হবে, অক্সিজেন 53। তাহলে 53.33 ডিভাইডেড বাই অক্সিজেন এর পারমাণবিক ভর কত 16, তাই না? মানে 16। তাহলে 16 এখন দেখো কত আসে, যে 53.33 ডিভাইডেড বাই 16, তাই না? 16 ইজ ইকুয়াল টু 3.33। তো লিখবে এখানে যে 3.33। তো এটা হচ্ছে অক্সিজেন, তাই না? 3.33। এখন আমাকে আবার যখন আমি স্থূল সংকেত বের করব তখন কি, যে এখানে যে ভাগফল আসছে এই ভাগফলের মধ্যে যেটা ছোট এটা দিয়ে আবার সবাইকে ভাগ দিব, তাই না? তো লিখবে প্রাপ্ত ভাগফলগুলোর মধ্যে সর্বাধিক ছোট সংখ্যা দিয়ে পুনরায় ভাগ করে পাই। তো লিখবে যে ভাগফলগুলোকে, যে প্রাপ্ত ভাগফল, দেখো যে প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে আচ্ছা ভাগফল লিখে দেখেন, সংখ্যা না ভাগফল দিয়ে দাও, যে ভাগফল দিয়ে ভাগ করি। তো লিখবে এখানে যে ভাগ করি, যে প্রাপ্ত ভাগফলগুলোকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করি। তাহলে এখানে কার্বন কত আসবে, কার্বন হবে কত, দেখো এখানে সবচেয়ে ছোট কে 3.33 না, 3.33। তো এটাতে ভাগ দেওয়া কত আসবে, 3.33 ডিভাইডেড বাই 3.33 কত আসবে 1, তাই তো? এখানে আসবে কত 1, কারণ এটা একই।
আচ্ছা, তারপর হাইড্রোজেন কত আসবে? হাইড্রোজেন 6.67 ডিভাইডেড বাই 3.33 ইজ ইকুয়াল টু কত আসবে? এখানে সম্ভবত 2 আসবে। তো আমি দেখে নেই যে 6.67 ডিভাইডেড বাই 3.33 কত আসছে? 2.00 মানে 2 প্রায় 2 এর কাছাকাছি। তো 2 লিখবে যে 2। তারপরে কি আছে এখানে আমার? অক্সিজেন, তাই না? এখন কি অক্সিজেনটা বের করবে, তাহলে উপরে কত? 3.33 ডিভাইডেড বাই 3.33 ইজ ইকুয়াল টু কত? 1। এখন এই সংখ্যা দিয়ে প্রত্যেকটি মৌলকে বা পরমাণুকে তুমি এই যে গুণ দাও, গুণ দিয়ে যা পাবে ওটাই কি আমার? ওটা হচ্ছে স্থূল সংকেত। তো লিখবি যে অতএব যৌগটি স্থূল সংকেত। তাহলে অতএব যৌগটির স্থূল সংকেত। স্থূল সংকেত ইজ ইকুয়াল টু কত হবে? যে কার্বন একটা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। তো লিখবে যে কার্বন 1টা, তো 1 লেখার দরকার না, 1 লিখতে হবে না। কার্বন 1টা, হাইড্রোজেন 2টা, অক্সিজেন 1টা। এটা হচ্ছে কত? এটা স্থূল সংকেত। এটির স্থূল সংকেত কত আসলে? যেটা এখন আমরা যদি স্থূল সংকেতকে n দিয়ে গুণ দেই, তাহলে ওইটাই কি আমার? ওইটা হচ্ছে ওই যে আণবিক সংকেত, তাই না? n দিয়ে গুণ দিব, তাহলে যা আসবে ওইটাই কি? আণবিক সংকেত। তো আমি এখন এটা মুছে, এখানে দেখো যেহেতু এখানে জায়গার স্বল্পতা আছে, আমি এখন এটা মুছে তারপরে এখানে করে দিচ্ছি। তো আমি এখন এটা মুছতেছি। এখন দেখো এখানে আমি স্থূল সংকেত বের করছি, এখন কি আণবিক সংকেতটা বের করতে হবে। তো দেখো তো এখানে কি যৌগটি আণবিক ভর দেওয়া আছে না 180, তাই না? এটা হচ্ছে কত? যৌগটির আণবিক ভর। তো লিখবে যে আবার যৌগটির আণবিক ভর। আবার যৌগটির আণবিক ভর, তাই না? তো লিখবে যে আণবিক ভর ইজ ইকুয়াল টু কত? 180, তাই তো? আচ্ছা, তো এখন যৌগটি আণবিক ভর হচ্ছে 180। এখন প্রশ্নমতে দেখো, প্রশ্নমতে স্থূল সংকেতকে n দিয়ে গুণ দিয়ে যা পাবো ওইটা কি আণবিক ভর না? বুঝতে পারছো? তাহলে লিখবে যে প্রশ্নমতে যে CH2O ব্রেকেট n দিয়ে সমাগত 180, ওখান থেকে অ্যানিমানটা বের হবে। তারপরে এখান থেকে অ্যানিমান দিয়ে যা আসবে, অ্যানিমান দিয়ে এটাকে গুণ দিবে, ওইটাই কি আণবিক সংকেত। তাহলে লিখবে যে অতএব প্রশ্নমতে। আচ্ছা, এখানে দেখাচ্ছি অতএব প্রশ্ন মতে দেখো এখানে কত? যে সি, তাই না? যে সি, তারপরে কত? H2O, এটাকে n দিয়ে গুণ দাও, এই যে এটাকে n দিয়ে গুণ দিবে, সমাগত 180, তাই না? এই যে ইজ ইকুয়াল টু 180, তাই তো? তাহলে এখন এটা যে কার্বনের ভর কত? 12, তাই না? তাহলে 12 প্লাস হাইড্রোজেন কত? 1 ইন্টু 2 প্লাস অক্সিজেন এর ভর কত? 16, তাই না? আচ্ছা, ইজ ইকুয়াল টু কত আছে এখানে? 180। তাহলে লিখবে যে 180। এখন তোমার এখান থেকে অ্যানিমান লাগবে, তাই না? তাহলে এখানে বাদ দাও, যে বাদ দিয়ে কত? যে n, তাই না? যে n ইজ ইকুয়াল টু, দেখো এখানে সবটা কি আছে? গুণ না? ওইখান থেকে কী হবে? ভাগ হবে। তাহলে উপরে কত? 180 ডিভাইডেড বাই এই সবটুকু। আচ্ছা, দেখো তো কত আসে? যেখানে 12 আর 2, 2 কে 2, তো 12, দেখো তো 12 যোগ 2 কত হয়েছে? 14, 14 আর 16 কত হয়েছে এখানে? 14 আর 16। তো দেখো এটা যোগফল কত আসে? যে 12, তাই না? 12 যোগ 2 যোগ 16, তাই না? 16 কত আসছে? 30। তাহলে লিখবে এখানে যে কত? 30। তাহলে অতএব n ইজ ইকুয়াল টু কত আসবে? 10, এই শূন্য কাটা 3 6 18, তাই না? দ্যাট মিনস 6। তাহলে এখন এই n দিয়ে এটাকে গুণ দিলে যা পাবে ওইটাই কি? ওইটা হচ্ছে এটা আণবিক সংকেত। তো লিখবে যে অতএব যৌগটির আণবিক সংকেত। অতএব লিখবে যে m যৌগটির আণবিক সংকেত।
এম যৌগটি আণবিক সংকেত ইজ ইকুয়াল টু এটাকে গুণ দিবে, তাই না? তো কত এখানে যে CH2O, তারপর এখানে N, তাই না? N এর মান কত এখানে? আচ্ছা, N এর ভ্যালু কত? 6 না? একবার 6 লিখে দিই। হ্যাঁ, তো এখানে একবারে 6 লিখে দিই। দেখো এখন কত আসে যে C6, তাই না? C6H 6 দুগুণে 12, তারপর কত O6, বুঝতে পারছো? তাহলে এটা কি? এটা হচ্ছে এম যৌগটির আণবিক সংকেত। দেখো, এটা হচ্ছে স্থূল সংকেত আর এটা হচ্ছে আণবিক সংকেত। দ্যাট মিনস এটা কি যে C6H12O6, এটা কি আমরা জানি না? এটা হচ্ছে কত? গ্লুকোজ। এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তো আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি এখন গহ নম্বর অঙ্কটি অর্থাৎ 4 নম্বর অঙ্কটি সমাধান করব, তোমরা ক্লাসটি দেখতে থাকো। আমরা এখন গহ নম্বর অঙ্কটি সমাধান করব। তো দেখো এখানে কি বলছে? বলছে এম যৌগটির 2 লিটার 0.5 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ আমাকে এম যৌগটার যে একটা দ্রবণ প্রস্তুত করতে বলছে, যার আয়তন হচ্ছে কত? 2 লিটার এবং ঘনমাত্রা হচ্ছে কত? 0.5 মোলার, তাই না? তাহলে এখানে আমাকে অ্যাকচুয়ালি দ্রব্যমানটা বের করতে বলছে যে 2 লিটার 0.5 মোলার দ্রবণ তৈরি করতে কতটুকু দ্রবের প্রয়োজন হবে, তাই না? অর্থাৎ যেটা দেখো এখানে কোনো একটা দ্রবণ তৈরি করতে, ভালো করে বুঝো, কোনো একটা দ্রবণ তৈরি করতে যা কিছু মিশানো হয় দ্রাবক বাদে, দ্যাট মিনস পানি বাদে, ওইটাই কি? দ্রব্য, তাই না? তো এখন এখান থেকে দ্রব্যের পরিমাণটা আমাকে বের করতে বলছি। তো দেখো আমি এখন দেখাচ্ছি, এখানে লিখবে যে গহ নাম্বার, তাই না? দেখো যে এখানে আয়তন কত? 2 লিটার। আচ্ছা, এখানে যৌগটি আণবিক ভর দেওয়া আছে 180, তো লিখবে দেওয়া আছে, যে দেওয়া আছে যৌগটির কি দেওয়া আছে এখানে? যে আণবিক ভর, তাই না? আণবিক ভরকে এম দ্বারা প্রকাশ করা হয়। কত আছে এখানে? 180, তো লিখবে যে 180। আচ্ছা, আর কি আছে এখানে? যে আয়তন, যৌগটির আয়তন কত? 2 লিটার, তো লিখবে যে আয়তন, যে আয়তনকে বি দ্বারা প্রকাশ করা হয়। বি ইজ ইকুয়াল টু কত? 2 লিটার, তাই তো? আচ্ছা দেখো, এখন মনে রাখবে যখন তুমি দ্রবের পরিমাণ বের করবে, গণমাত্রা নিয়ে কাজ করবে, বুঝতে পারছো? তখন আয়তনটা অবশ্যই মিলি লিটার বসাবে। কি বললাম? আয়তনটা অবশ্যই মিলি লিটার এককে নিয়ে তারপর অঙ্ক করবে। আয়তনটা বসবে মিলি লিটার এককে, এবং আমার যে দ্রব, তুমি যে দ্রবের পরিমাণটা বের করবে এটা কি? অবশ্যই গ্রাম এককে বের হবে, বুঝতে পারছো? তো লিখবে কত এখানে? আমরা জানি 1 লিটার ইজ ইকুয়াল টু কত? 1000 মিলি লিটার। তো 2 লিটার মানে কত? 2000, তাই না? দেখো 2000 মিলি লিটার, এই যে 2000 মিলি লিটার। আচ্ছা, আর কি আছে? যে গণমাত্রা, তাই না? তো গণমাত্রা লিখবে যে গণমাত্রাকে এস দিয়ে প্রকাশ করা হয়। কত আছে এখানে? 0.05, তো লিখবে 0.5, এই যে মোলার, তাই না? 0.5। আচ্ছা, বাংলা লেখাতে যে মোলারকে এম প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। গণমাত্রার এককে এম প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এখন কি আমার কি অ্যাকচুয়ালি এখানে দ্রবের পরিমাণটা বের করতে বলছে। তো লিখবে যে আমরা জানি, তাই না? তো লিখবে যে আমরা জানি ডব্লিউ, তাই তো? যে আমরা জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু কত? যে এস বি এম ডিভাইডেড বাই 1000। আচ্ছা, এখন এখান থেকে মান বসাও। দেখো এস কত? 0.5 মোলার, তাই না? তো লিখবে 0.5 ইন্টু বি কত? যে কত আছে? 2000 ml, তো লিখবে 2000 ইন্টু, আর এখানে কত আছে? এম কত? 180 না? এই যে 180 লিখবে, যে 180। আচ্ছা, আর নিচে কত? 1000, তাই তো? তো লিখবে 1000।
এখন দেখো তো এখানে কত আসে, যে দেখো আমি এখন করাচ্ছি, তোমরা করো, দেখো কত আসে। তো কত আসে এখানে 0 তাই না, 0.5 ইন্টু 2000 তাই না, 2000 ইন্টু 180 ডিভাইডেড বাই 1000 কত আসছে, যে 180, দেখো কত আসছে এখানে 180 গ্রাম, 180 গ্রাম আসছে। ওকে, তো লিখবে এখানে যে 180 গ্রাম, 180 গ্রাম, এটা কি যেটা অ্যান্সার। দেখো এখানে আমাকে অ্যাকচুয়ালি দ্রবের পরিমাণটা বের করতে বলছে, যে এই যে 2 লিটার, দেখো 2 লিটার, দেখো 2 লিটার এবং 0.5 মোল দ্রবণ তৈরি করতে আমার কতটুকু দ্রব লাগবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এখানে যা বলছে তাই বের করেছি। তো দেখো আমাকে এখানে যা বের করতে বলেছে আমি কি এখানে তাই বের করেছি। আমার এখানে যে দ্রবের পরিমাণটা বের করতে বলছে, তো লিখবে যে কত, এখানে বাংলা যে নিচ দিয়ে বাংলা লিখে দিবে, কি লিখবে যে এম যৌগটি, এম যৌগ মানে কি গ্লুকোজ না, যে গ্লুকোজ যৌগটি 2 লিটার 0.5 মোল দ্রবণ প্রস্তুত করতে 180 গ্রাম দ্রবের প্রয়োজন হবে। এটা এখানে লিখে দিও যে আয়তন কত 2 লিটার, এগুলো লেখে এখানে বাংলায় বিক্টর, হ্যাঁ এটা লিখে শেষ করে দিবে। তো এটাই খেয়েছে, এটা অ্যান্সার। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফিজ।